আহ, সম্মানিত সুধীমণ্ডলী, এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমরা যে নির্বাচনী আড্ডার আয়োজন করেছি বিএনপি মিডিয়া সেল থেকে, আপনাদের সাথে দেখা হবে রাত 9টায়। আমরা আশা করেছিলাম যে কিছু আপডেট আমরা পাবো, আভাস বুঝতে পারবো। আহ, আমার মনে হয় আমি এটা বলতেই পারি যে এখন পর্যন্ত যে আভাস, সেটাতে আনন্দ শব্দটা না বলতে পারলেও পুরোপুরি হাসি মুখে আমরা বলতে পারি। একটু আগে আমার সঙ্গে ছিলেন আমাদের বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য, একজন আপনাদের পরিচিত রাজনীতিবিদ, এবং একই সাথে আপনাদের পরিচিত মুখ, টকশোতে উনি কথা বলেন বিএনপির পক্ষে সব সময় যে কোনো বিষয়ে ওনাকে আমরা পাই। মাহমুদা হাফিয়া বাপা, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মামুন ভাই। এই মুহূর্তে আমরা যে খবরগুলো পাচ্ছি সারা দেশ থেকে, বিভাগ ওয়ারি যদি আমরা দেখি, তাতে ধরে নেওয়া যায় যে আমরা সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইনশাল্লাহ। এখনো পুরোপুরি ফলাফল আসেনি, যে কারণে আমরা তো একটু রয়ে শয়ে বলছি। বাট প্রথম যে বিজয়টি আমাদের নিশ্চিত হয়েছে, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদ ভাই উনি জিতেছেন, এবং আপনি জানেন যে ল্যান্ডস্লাইড চট্টগ্রাম ভিক্টরি ল্যান্ডস্লাইড একেবারে, ভিক্টরি হ্যাঁ, হয়েছে। 1,16,000 ভোট। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে এবার নতুনকে দেখবে, আরেকজনকে দেখেন, আগের জনকে দেখেছেন, সেটা বোধহয় হাইপ তোলার সম্ভাবনীয়। তার কারণ সম্ভবত যে ভোটের যে পার্সেন্টেজ 5 বা 10% আর্গুয়াবলি, সেটার থেকে জাম্প করে 100 ভোট অর্জন করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি দলের যে অর্থ ব্যয়, ভোট বাহিনীর ব্যয়, পরিশ্রমের ব্যয়, খুব রেসপেক্টফুলি বলছি, তারা অনেক এগিয়েছে। বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল, এবং নির্বাচন হলে সবসময় যে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটা এখন প্রায় বিজয়ের দ্বার প্রান্তে। সম্মানে, হ্যাঁ, বাস্তবতার দ্বার প্রান্তে। আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। এখনো সবগুলোর ফলাফল পাইনি, দু একটা এক্স্যাক্টলি, আমরা ফলাফল এসেছে। বাট আমরা আশা করি যে আমরা আপনারা সবাই অনেক কষ্ট করেছেন গত, পার্টিকুলারলি এই প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে। আর 17 বছরের কষ্টের গল্প তো আমাদের সবারই আছে। আমি হবে ব্যাপারে একটা জিনিস জিজ্ঞেস করি যে কেমন দেখছেন আপনি? তো এতক্ষণ আমরা একসাথেই ছিলাম কন্ট্রোল রুমে, বোঝার চেষ্টা করছিলাম ফলাফল মামুন কেমন ভাই, হবে। ইন্টারেস্টিং পার্টটা আপনাকে বলি যে নির্বাচনের এসিটা একটু দিতে হবে। যখন আপনার রেজাল্ট আসা শুরু হয়, সেটা বেস্ট পার্ট হচ্ছে একটা দুটো কেন্দ্রের ফলাফল প্রথমে আসে, উদ্বিগ্নতা বাড়ে, টেনশন বাড়ে যে কি হতে যাচ্ছে, তারপরে পপ আপ করে একেবারে অনেকগুলো সেন্টার আপনার হাতে চলে আসে। এবং এইবারের নির্বাচনটা একটা মানে কেবল 17 বছর পরে নির্বাচন তা তো নয়, বেসিক্যালি এইটা একটা ক্লিন নির্বাচন গেছে। সাদা চোখে আমরা যে দেখতে পাই, সাদা চোখে একটা ক্লিন অ্যারেঞ্জমেন্ট সারা দেশে হয়েছে। বাত্যয় হয়নি তা না, বাত্যয় কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, কিছু 19-20 হয়েছে, কিন্তু এখন যে সময়টা উইচ ইজ 9 রাত্রি 9টা, এখন কিন্তু আমরা একটা ট্রেন্ড বুঝতে পারছি। হ্যাঁ, ট্রেনটা অলমোস্ট অলমোস্ট প্রতিটা সিটেই দেখা যাচ্ছে যে আমরা 30% থেকে 60%, কিছু সিটে জামাতের প্রার্থী হয়ে গিয়ে আছে না, হ্যাঁ, ডেফিনেটলি অনেক অনেক বেশি, জোটের। হ্যাঁ, মানে এতটা জোট জোট যত সিট, মানে আমার নিজের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে এটা সংখ্যাটা যথেষ্ট যথেষ্ট আর কি। কারণ অনেক অর্থ ব্যয়ের একটা তো রেজাল্ট আছে, সেই রেজাল্ট তারা মোটামুটি দৃশ্যমান হচ্ছে। কারণ আমি যেটা লাস্ট দেখলাম, জোট বোধহয় এগিয়ে আছেন 42টা বা 41টা সিটে, এই ধরনের কিছু সম্ভব, এই ধরনের কিছু একটা 40-র ঘরে বা এটার আশেপাশে। আর আমরা বোধহয় এগিয়ে আছি 100 এরকম আশেপাশে। বাট দ্য থিং ইজ, আমাদেরটা তো আমরা যে রাজনীতি করি, মাঠের সাথে সংশ্লিষ্ট, আমরা তো জানি দিস ইজ কোয়াইট এক্সপেক্টেড। কিন্তু এই নাম্বারটা বরং আমরা বৃদ্ধি হতে দেখেছি, কারণ আমরা এর আগে তো ডাবল ডিজিট হওয়ায় কষ্টকর ছিল। সেই বাস্তবতা থেকে যদি এটাতে আমরা শিফট করি, তাহলে ইটস কোয়াইট এ গুড নাম্বার। তারপরে তারুণ্যের শক্তিটা, যেটা তারা মনে করছেন জুলাইয়ের ফেস তাদের সাথে সংযুক্ত হয়েছে। তো এক কথাই তো এবার হয়েছিল কি, বিএনপি এবং বিএনপি যুগপৎ আন্দোলনরত দলগুলোর বিরুদ্ধে বাকি সবাই, এই বাস্তবতাতে বিএনপি এবার নির্বাচনটা করেছে। তো সেই বাস্তবতায় আমরা এখন যে ধারা দেখছি, তাতে নিশ্চিত করেই বলা যায় যে এখন সরকার গঠনের দ্বার প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়ে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটার সংখ্যাটা কত দাঁড়াবে, সেইটা আমার ধারণা, আমরা যখন আগামী লাইভ কখন করা হবে আমি জানি না, কিন্তু যখন হবে আমার ধারণা আমরা আরো একটু ক্লিয়ার মেসেজ তাদেরকে দিতে পারবো। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের, এবং বিশেষ করে আমাদের দলে যেসব নেতাকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের এই লাইভ আড্ডায় আছেন, তাদেরকে জানাই যে আমরা আপনাদের বলেছেন যে 9টার দিকে আমরা ট্রেন বুঝতে পারবো। আপা যেহেতু বললেন যে আমরা পরবর্তী লাইভে কখন আসবো, পরে যখন আমরা আসবো, আমরা সময়টি এই মুহূর্তে জানাচ্ছি না। বাট আমরা আমাদের মিডিয়া সেলের যে ফেসবুক পেজ আছে, সেটাতে ঘোষণা দিব। আমরা লাইভে আসার কিছুক্ষণ আগে আপনাদের আমরা জানাবো, এবং তখন আশা করি যে আরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করতে যাচ্ছে,
আমি আনন্দ সুসংবাদ কোনোটাই এই মুহূর্তে বলছি না, বা শুধু হাসি মুখে জানাচ্ছি যে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করছি আমরা। প্রত্যাশা করছি যে আমরা সরকার গঠন করতে যাব। একই সাথে আপা আরেকটা জিনিস একটু আপনাকে বলতে চাই আমি, যে আমাদের সাথে যেহেতু বিএনপি অনেক বড় দল, অনেকেরই নমিনেশন পাওয়ার একটা ইচ্ছা ছিল, আপনারও এটা ছিল, আপনি জি, দলের ছিল। জন্য কাজ করেছেন রাজশাহী 5 আসনে, রাজশাহী 5, জি। এবং ট্রু স্পিরিট দেখিয়েছেন আপনি, যে আপনি নিজে গিয়ে আজকে ভোটও দিয়ে এসেছেন। জি। কিন্তু কারো কারো অভিমানের পালাটা একটু বেশি ছিল, এবং সেটা সাকাটাই স্বাভাবিক। 17 বছর তারা যুদ্ধ করেছে, ফেসিবাদের বিরুদ্ধে নানানভাবে নির্যাতিত হয়েছে। তো আমাদের যারা অভিমানী যারা আছে, তাদেরও কেউ কেউ কিন্তু হ্যাঁ, তাদের একটা এগিয়ে আছে। গুড নাম্বার, জি। তারা এগিয়ে আছে, তারা আমাদের এই পরিবারেরই সদস্য। আমি ওই জন্য অভিমানের কথা বলছি, এবং সেটাকে একটু উল্লেখ করার করা মতো। এবং প্রয়োজন, হ্যাঁ। আমাদের দল থেকে যে ইস্যুটা ছিল যে আমাদের জোটকে গুরুত্ব দিতে হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আমাদের অভিমানী প্রার্থীরা আছেন। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ হয়তো বা আমাদের যে দল থেকে যাদের নমিনেশন দেওয়া আছে সেখানেও আমাদের অভিমানী প্রার্থীরা আছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা এক ধরনের তাদের আত্মায় নিশ্চয়ই জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের শক্তি, দলকে তারা ধারণ করেন, কিন্তু অভিমানের জায়গা থেকে নির্বাচন করেছেন। তারাও কিন্তু কিছু কিছু আসলে এগিয়ে বাবু আছে। ভাই, শুধু যে তারা ধারণ করেন বিষয়টা তা না, যেই যে আসনে আমরা মানে বিদ্রোহী প্রার্থী পেয়েছি কিংবা অভিমান আহত প্রার্থী পেয়েছি, আমি তাদের বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই এইভাবে, যে তাদের সাথে কিন্তু হোল লট অফ বিএনপি, ওই এরিয়ার বিএনপি অ্যাক্টিভিস্টরাও তাদেরকে পাশে পেয়েছেন সুদীর্ঘ 17 বছর। তাদের প্রতিটা বিপদে আপদে এই ফিগারগুলো তাদেরকে একটা সহায়তা জিনিস কি, দিয়েছেন। আমাদের দল থেকে কিন্তু স্ট্যান্ডটা, এবং চেয়ারপারসনের কাছ থেকে স্ট্যান্ডটা খুব ক্লিয়ার ছিল যে যাদেরকে আমরা নমিনেশন দেব তাদের সাথেই কাজ করা যায়। অনেকগুলো বহিষ্কারের ঘটনা ঘটে, হ্যাঁ, আবেগের exactly. জায়গাটাতে হয়তো বা না, আবেগের থেকে জায়গাটাই গেছে। আপনাকে আমি বলছি যে দেখুন, এটা এটা ছিল বলে অ্যাজ আ হোল তারা কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি নন। তারা কিন্তু এমন নন যে অমুক এলাকা থেকে এমন একজন ব্যক্তি যার সাথে দলের সংশ্লিষ্টতা নাই তিনি বিদ্রোহী নন। বিদ্রোহী যিনি হয়েছেন তিনি কিন্তু তৈরি না, আমি হয়েছেন অভিমানী বাংলাদেশ বলছি। মানে বা অভিমানী, তাই নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রোডাক্ট। কিন্তু তারা কিন্তু ভিন্ন অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই ডিফারেন্ট ডিফারেন্ট ফেস। এমনকি আমি অনেকগুলো জায়গার কথা আপনাকে উল্লেখ করে বলি যে তাদের সাধারণ ভোটাররা জানেন না যে তিনি দলের বাইরে এসে মানে হ্যাঁ, একেবারে এটা- গ্রামাঞ্চলে এটা- জানেন যেহেতু না আপনি যে ঘুরে আসলেন হ্যাঁ, কারণ হচ্ছে রাজশাহী তিনি থেকে। জানেন, যেমন আমি বারোর কথা বলতে পারি, এই নীরব ভাই একটা কমন ফেস, পরিচিত ফেস। তার এমন স্লাম এরিয়াতে ভোটার আছে যিনি জানেন যে না, নীরব ভাই মানেই কিন্তু বিএনপি এবং বিএনপি মানে নীরব ভাই। তো এই জিনিসটা হচ্ছে কি, বিএনপি কে বাদ দিয়ে কিন্তু সেটা নয়, নিঃসন্দেহে তাদের সাথে যেটা হয়েছে, এবং দলের তো উপায় ছিল না। দল যেটা করেছে, আমি দলকে কেন সম্মান করি, যে একটা ডিসিপ্লিন যদি টিকে না থাকে তো বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বৃহৎ সংগঠনকে চালিয়ে নেওয়া সম্ভব হবে না। কাজে কখনো কখনো এমন কোনো সিদ্ধান্ত, সেটা আমার সাথে যদি আমার চাওয়ার সাথে আমার মানে প্রাপ্য যেটা আমার প্রাপ্যতা, আমার অধিকারের সাথে সাংঘর্ষিক হয়, বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা মানিয়ে নেওয়া। যিনি পারেননি, আমি তার প্রতিও এমনকি ভালোবাসা, এবং আপনাকে আমি খোলাখুলি বলে, আমাদের যারা বিদ্রোহী আছেন তারা সবাই সবাই আমাদের খুব কাছের মানুষ, কাছের, আমাদের আমাদের পরিবারেরই সাথে সদস্য, এবং এটা পরিবারের কিন্তু পেইনফুল। হ্যাঁ, আরেকটা জিনিস রিয়েলি একটু পেইনফুল। অন্যদিকে যাই, এই এবারে নির্বাচন যদি আপনি দেখেন যে এই সরকারের সক্ষমতা ওভারঅল, এর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনস্তাত্ত্বিক বিষয়টা উঠে এসেছে, এবং প্রচুর মব আমরা দেখেছি তৌহিদি জনতার নামে, এবং আমরা এটা জানি কারা এটার সাথে যুক্ত। আমরা দুঃখজনক হলে তাদেরকে গুপ্ত বলতে হচ্ছে, কিন্তু কাজকর্ম দেখার পর আর গুপ্ত বলতে আসলে কোনো দ্বিধা নেই। দর্শকদেরকেও বলি যে যেভাবে বাংলাদেশে মব সন্ত্রাস হয়েছে, এবং যেভাবে সরকারকে নানাভাবে মব সন্ত্রাসের মাধ্যমে বিচলিত করার চেষ্টা করা হয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে এখন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ফলাফল না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে কিছুই বলা যায় না। না, কিছুই বলা যায় না, কিছু বলা- কিন্তু এক্স্যাক্টলি। যতটুকু দেখতে পাচ্ছি আমরা তাতে কিন্তু সরকার একদম উতরে গেছে। চূড়ান্ত ফলাফল হবে, সরকার গঠন হবে, ইপস এন্ড বার্স অনেক কিছু হ্যাঁ, অনেক আছে। কিছু আছে, তো এক্স্যাক্টলি। সেই জন্য আমরা একেবারেই কষাস সারাদিনে এইভাবে কথা বলেছি, কিন্তু এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, এটা তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এখন তারপর যদি কোনো ইস্যু তৈরি হয়, কোনো পলিটিক্যাল ইস্যু, অন্য কিছু, সেটা দায়ভার নিশ্চয়ই শুধু সরকারের না, পুরো জাতি, পুরো জাতির, এখন এক্স্যাক্টলি। পর্যন্ত কিন্তু আপনি দেখেন যে এটা উতরে গেছে ইয়াতে। আপনি কিভাবে দেখেন যে, এটা হলো আমার বক্তব্য। আরো একটা জিনিস উল্লেখ করি যে আমাদের যে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমরা যতটা আশঙ্কা করেছিলাম নির্বাচনে সহিংসতার, তা অত্যন্ত নগণ্য এটা হয়েছে। আমি কিন্তু এটাকে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হিসেবে দেখি, এবং অবশ্যই, প্রার্থীরাও অবশ্যই, নিশ্চয়ই বুঝতে অবশ্যই। পেরেছেন যে
মানুষের মনোজাগতিক যে পরিবর্তন হয়েছে 5ই আগস্টের জি, পরে, জি। সেটার কারণে কিন্তু অনেকেই ছিলেন যে একটা যে আমেজটা ধরে রাখা, ধরে রাখার ইমেজটা সেটা ধরে রেখেছে। একই সাথে আরেকটা জিনিস খেয়াল করেন যে ফ্যাসিস্ট বা পতিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে কিন্তু সেই সবাই জিতছে এরকম একটা অবস্থা যাচ্ছে দুটো জোটের প্রার্থীরা, বা ইভেন যারা আমাদের অভিমানী বলছি তাদেরকে আমি, বা অন্যান্য যে জোটগুলো ছিল, অন্যান্য প্রার্থীরা ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আমরা দেখেছি। এবং আপনি দেখেন যে বিএনপি চেয়ারপারসন প্রায় 64টি বা তার অধিক ছোটখাটো মিলে হয়তো বা জনসভায় বক্তব্য দিয়েছেন। জামাতের সংখ্যাটা আমার জানা নেই, চষে তারাও বেরিয়েছেন। তারাও মানে প্রচুর একেবারে আমেজটা দেশব্যাপী। কেমন, মানে আমার মনে হয় যে দুটো জায়গা, একটা হচ্ছে যে প্রার্থীদের দিক থেকে একটা কর্ষণ ছিল যে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিতে যাব না, দুটো প্রাণ ঝরেছে, আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করি। আজকেও জামাতের প্রার্থী কর্মীদের ধাক্কায় একজন আমাদের পড়ে যান খুলনাতে, এবং তারপরে তিনি কোচি নামে আমাদের এক কর্মী এবং নেতাও মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, তার রুহের মাগফিরাত কামনা। কিন্তু ওভারঅল আপনি দেখেন যে আনবিলিভেবলি, আমি আবারও কর্ষণ নিয়েই বলছি যে ভোট কিন্তু উতরে গেছে। ভোট উতরে গেছে, শুধু তাই নয়, উৎসব মুখর ভাবে উতরে গেছে। যেটা আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এককভাবে, তাদের কিছু সীমাবদ্ধতা তো ছিলই, সেটা এখনো আছে। কিন্তু নির্বাচনের সময় বেস্ট পার্টটা হচ্ছে এই সময় আপনার বিডিআর আপনার নিয়োজিত হয়, মানে একটু সময় আপনাকে, আমাদের যদি কোনো কনফার্ম, আমাদের টিমকে বলছি, যদি কোনো কনফার্ম নিউজ আসে যে কোনো ইয়েতে, যে কোনো দলের হোক সেটা, কেউ বিশেষ করে বিএনপির অবশ্যই, কেউ যদি জিতে যায় বা কোনো আলাদাভাবে নাম মানে কনফার্ম হয় কোনো ইয়েতে, তাহলে একটু জানালে আমরা সেটা তোমরা একটু আমাদেরকে জানাবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আপনার আমরা দেখেছি বিজিবি উপস্থিত আছে, বর্ডার গার্ড আছে, আছে হচ্ছে সেনাবাহিনী। ফলে হয়েছে কি প্রত্যেকটা সেন্টার, এবং সব চাপটা না এককভাবে আর ফিল করেনি, মানে শুধুমাত্র আইন শৃঙ্খলা। এবং আজকে তো না ভোট আসলে সুষ্ঠু হবে কিনা ওটা শুরু হয় আগের রাত থেকে, বেসিক্যালি আগের দিন থেকে। তো যেটা হয়েছে আমাদের প্রতিটা মানে অংশীজন যে অংশী দলগুলো আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্বাচনকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে ছিল। তারা প্রতিটা জোটই মনে করেছে সরকার গঠন করবে। এটার পজিটিভ সাইড হলো প্রত্যেকেই চেয়েছে নির্বাচনটা হয়ে যাক, হলে আমি আমার ফ্রুটটা পাবো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এগুলো ফেস করতে করতে, আপনি একটা জিনিস দেখেছেন, গতকালকে আমরা অসংখ্য ভিডিও ফুটেজ দেখেছি, এখানে অনিয়ম ওখানে অনিয়ম। আগে হলে কি হতো, ধরে পিটিয়ে দিত, যে যাকে ধরছে সে তাকে পিটিয়ে দিত। এখন কি হচ্ছে আপনি দেখেন, প্রত্যেক একটু ফোন দেন, নির্বাচন কমিশনে ফোন দেন, এখানে সেনাবাহিনীকে ফোন দেন, অমুককে ফোন দেন। This is the change of mentality. This is where we speak of, হ্যাঁ, একদম সোশ্যাল চেঞ্জ। এবং হয়েছে কি যে আপনার নারী ধরা পড়ছে, পুরুষ ধরা পড়ছে, উনাদের অভিযোগ আছে আমাদের নিয়ে, আর আমরা তো আমাদের মানে আমাদের যে প্রতিপক্ষ জোট তাদের তো শত শত এরকম দেখেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আপনি মবটা কিন্তু কোথাও ফাংশনাল হতে দেওয়া হয়নি। এই যে এইটার জন্য যে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী কাজ করেছে তা না। বলতে চাই সেটা দেখেন, এই মবের কথা যেটা আমি বললাম, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে টাকা বন্টন, সিল তৈরি, জাল নোট তৈরি, ইভেন আমি ঢাকাতে আমার সাথে দেখেছি যাওয়া, সেখানে কিন্তু আমাদের যারা কর্মী সমর্থক নেতারা আছেন তারা কিন্তু মব তৈরি করেননি। এমনকি আজকে ভোট দিতে যে একটা সাধারণ ভোটারের সাথে যে লাঞ্ছনা হলো ঢাকা 8-এ, সেখানেও আমি দেখলাম আমাদের ছেলেরা খুব কঠোরভাবে নিজেদের কন্ট্রোল করেছে। শুধু আমাদের না, এটা আসলে ধন্যবাদটা আমি সবাইকেই দিতে চাই, কারণ সাধারণ মানুষও কিন্তু এটার একটা পার্ট হয়ে গেছে। আসলে কি জানেন মানে মামুন ভাই, ভোট কিন্তু একটা শক্তি। আপনি যখন ভোটটা দেবেন আপনি কিন্তু ওটা বুঝেও নেবেন। আমি খুব আশ্চর্য হই, বাংলাদেশের মতো একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার 3টা নির্বাচন আমরা পেয়েছিলাম, খুব চমৎকার। কিভাবে এই যে আজকে আমি সারাদিন, আমি কিন্তু রাজশাহী থেকে এসেছি, আমি কিন্তু গোটা রাস্তা দেখতে দেখতে এসেছি, কি পরিমাণ উৎসব। এই উৎসব আমাদের বড় উৎসবগুলো যেমন শুধুমাত্র ঈদ ছাড়া এই ধরনের, আমি যেহেতু আমাদের বাকি যে মানে বাকি যে ধর্মীয় উৎসব সেটা তো সাইজের ছোট, যে ঈদ হচ্ছে ব্যাপক সাইজ গোটা দেশব্যাপী, সেই হিসেবে ঈদের কথাটা কোট করছি। সমগ্র জাতি যেভাবে ঢাকা একেবারে ফাঁকা, আপনি আজকে বের হয়ে দেখেন, আপনি যেখানে যেতে চাইবেন। আমি ভাই 3.5 ঘন্টা রাজশাহী থেকে এসেছি, 4-5 মিনিট লাগলো। তো এই যে ধরেন এটার কারণটা হচ্ছে সাধারণ মানুষ পার্ট হতে চায় সরকারের, তারা সরকার গঠন প্রক্রিয়ার অংশ, এবং যে অংশীজন তাদের একমাত্র অধিকার এটা দেওয়ার জন্য, এইটার জন্য তারা কতখানি ব্যাকুল। আপনি যদি এই উৎসবটা দেখেন আপনি রিয়ালাইজ করবেন কতটা নাদান রাজনৈতিক দল হলে বাংলাদেশ আওয়ামী লীগ, মানে কথাটা আমার খালি মাথায় আসে যে একটা পলিটিক্যাল ফ্যামিলি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও নির্বাচন জিনিসটাকে যেদিন মাইনাস করেছে আমাদের বিগত মনস্টার সরকার, এবং শুধুমাত্র তখনই কিন্তু তারা তাদের পতন সুনির্ধারিত
প্রসারিত করে দিচ্ছে, আপনি যেভাবে দেখেন না কেন। আমি একটু দর্শকদের একটা মেসেজ দিই আপা, সেটা হচ্ছে আপনাদেরকে বারবারই আমরা অনুরোধ জানাচ্ছিলাম যে আমরা যখন অনুষ্ঠান চলছে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে, বা যদি কোনো আপনার এলাকায় কোনো আসনে যে কোনো দলের প্রার্থী বিজয়ী হয়, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা যদি বিজয়ী হয় আপনারা আমাদের জানাবেন, আমরা সেটা এখান থেকে প্রচার করব। আর আরেকটা বিষয় আমি একটু সতর্কতা দিতে চাই, সেটা আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকে তাদের মতো করে নানা শিট তৈরি করছেন, রেজাল্ট শিট, সেন্টার পিছু অনেক ধরনের প্রেডিকশন দিচ্ছেন। আমি তাদের জন্য বলবো যে একটু অপেক্ষা করেন, কারণ আমার নিজের ধারণা রাত্রি 12টা, 12:30 বা 1টার মধ্যে মোটামুটিভাবে একটা আইডিয়া হয়ে যাবে যে আগামী সপ্তাহে নির্বাচিত যেই দলই হোক বা যেই জোটই হোক তারাই তো সরকার গঠন করতে যাবে। সোশ্যাল মিডিয়া ইনফরমেশনগুলো একটু যাচাই বাছাই না করে গ্রহণ না করাই ভালো। যেহেতু আপনি মিডিয়ার প্রসঙ্গ আনলেন, আমি দেখছি স্ক্রিনে এখানে সময় টিভিতে দেখছি যে বিএনপি প্রাপ্ত আসন ওনার বোধহয় সবচেয়ে হাইয়েস্ট ভোট কাউন্ট করে বলছে, সেখানে বিএনপি 48টি, 11 দলীয় ঐক্যজোট 1টি, স্বতন্ত্র অন্যান্যরা 0 এবং বাকি আসন এখনো 250টি। আমরা যেটা বলছিলাম যে আমরা এখনই বলতে পারি না, এখন অনেক আসন, কিন্তু এগুলো যেটা বলছি এটা বোধহয় অলমোস্ট ডান। হ্যাঁ, সেটাই বলছি, এটা অলমোস্ট ডান, 49টা বোধহয় অলমোস্ট ডান। সরকার গঠন করতে যাচ্ছে, এখনো সম্ভবত এখনো সম্ভবতই বলতে হবে, এই জন্য যে যতক্ষণ পর্যন্ত 151 পার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বলার তো সুযোগ নাই। তবে অন্যান্য সিটগুলোতে যা ভোট দেওয়ার গতি বা কাউন্ট করে যে প্রাপ্ত ফলাফলের ধরন, তা বলে যে অনেকগুলো সিটে বেশ ব্যাপক ব্যবধানে লিডে আছে। ওইগুলো কাভার করা একটা সার্টেন টাইম পরে আরো কঠিন হয়ে যায়। একটা জিনিস আলোচনা হয়নি, সেটি হচ্ছে যে আমরা বারবারই শুনেছি যে বিদেশ থেকে বসে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা স্বাধীনতা ভাঙে গেছে কিন্তু দেশকে কখনো ওন করতে পারেনি, নিজের কম্বলটাও যেমন সংরক্ষণ করতে পারেনি, তেমনি দেশে এসে প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, প্রেসিডেন্ট, সে আলোচনা আছে। তারা নানানভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে। অবশ্যই কলকাতা এবং দিল্লিতে বসে মিটিং করেছে, অডিও ভিডিও বার্তা দিয়েছে, গান বাজিয়েছে এই নির্বাচনের বিপক্ষে, কিন্তু মানুষ বোধহয় তার আজকে জবাবটা দিল। এক্স্যাক্টলি। আমি এটা বলবো না যে একেবারেই তাদের যারা নিগুড় সাপোর্টার, কঠোর বাংলা বললে সোজা বাংলায়, তারা যে ভোট দিতাম বিরত থেকেছে সেটা অবশ্যই, কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন সবসময় ভোট কাস্টিং এ যে হারটা তাতে কত একটু কম আছে, একটা বড় দল নেই, কিন্তু তারা যেটা চেয়েছিল এটা অলমোস্ট 50% না, 55% যদি হয়ে থাকে তাহলে আপনাকে এবার বলি আপনি ঢুকে গেছে, জবাবটা মানুষ কিন্তু দিয়েছে অফকোর্স। এবং এই যে নির্বাচনকে হত্যা করা হলো, গণতন্ত্রকে হত্যা করা হলো, আমরা সবাই মুখিয়েছিলাম, এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। এই যে আমরা ভোটের যে হার, এবং আমি একটু বলি আপনাকে, আপনি দেখেন যে বাংলাদেশের নির্বাচনগুলোতে যে পরিমাণ সহিংসতা অতীতে হয়েছে, আজকে কিন্তু সেই সহিংসতাটা হয়নি। কেউ মনে করেন দাঁড় করানোর চেষ্টা করছি, বাট দেখেন সেটা এখন মনে হয় যে এই যে নির্বাচনী সহিংসতা, তার দায়ভারও এই আওয়ামী লীগ নামক দলটিকে নিতে। এই দলটি অনুপস্থিত, আজকে দুটো জোট কথার লড়াই হয়েছে, কার্টুনের লড়াই হয়েছে, অনলাইনে লড়াই হয়েছে, কিন্তু তার বাইরে গিয়ে সংঘর্ষের যে ঘটনা, আমি ছোটখাটো গুলোটা কম মনে হয়, হিউজ ট্রান্সফরমেশন, সোশ্যাল ট্রান্সফরমেশন এন্ড চেঞ্জ অফ ইলেকট্রাল ধামক যা সেটা সোশ্যাল মিডিয়াতে সেরে ফেলছে, ধরে দিচ্ছে। এখন তাহলে এই দল, আপনি কি মনে করেন যে এই দলটি ছিল সমস্ত ভোটের সন্ত্রাস, দখল? এটা তো শুরু হয়েছিল হেলিকপ্টার দিয়ে কুমিল্লা থেকে সেই ব্যালট বাক্স। এই দল তো অবশ্যই, এবং তাকে টিকিয়ে রাখার যে শক্তিগুলো, এটা আরেকটা পার্ট, যেটা শুধুমাত্র দল তো আর একা টিকে থাকেনি। হ্যাঁ, শুধু সুশীল নয়, জনপ্রশাসন থেকে শুরু করে বাকি সবাই এই ক্ষেত্র বিশেষে অনেক ধরনের ভায়োলেন্স তারা জাস্টিফাই করে দিয়েছে। আর আরেকটা জিনিস কি, আপনি যেটা বলছিলেন যে দেখুন, যদি ভোট গ্রহণের হার 55 বা প্লাস হয় তাইলে তো আওয়ামী লীগের জন্য ম্যাসিভ দুঃসংবাদ। কেন বলি এবার আপনাকে, সেটা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ অতীতে তারা ভোটের পার্সেন্টেজ শেয়ার করতেন দুটো দল মিলে অলমোস্ট 55 to 60% বা 60 সামথিং প্লাস। আর আমাদের ফ্লোটিং ভোটার মানে আনডিসাইড, মানে লাস্ট মোমেন্ট ডিসাইড করে 72 ঘন্টায় বা এরকম সময়, সুইং ভোটার থাকতো 30 ভাগ। এইবার তো তাহলে আমরা তো প্রথম থেকে দেখি যে 40 ভাগ, 35 থেকে 40 ভাগ সুইং ভোটার। তাইলে আসলে আওয়ামী লীগের ভোটটা তো খুবই ন্যারো ডাউন হয়ে এসেছে। এবং যেটা ব্যাড নিউজ, যে কোনো দলের জন্য ব্যাড নিউজ, যে তাদের অনুপস্থিতিতে যদি 55 থেকে 57% ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে দল হিসেবে তারা তো আসলে একটা সিরিয়াস ঝুঁকির মধ্যে পড়েছে। এমনকি
যেই ধরনের একটা সুপারফিশিয়াল কথা তারা বলার চেষ্টা করে যে একটা বড় অংশ ভোট দেবে না, ওইটার সাথে আমি কোনোভাবে একমত হওয়ার সুযোগ দেখছি না। আর এইটা যদি আমি জানি না ভোটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা কখন করা হবে, যে ঠিক কত পার্সেন্ট আমাদের টার্ন আউট হয়েছে কি, বাট যে টার্ন আউট নাম্বার আমরা দেখেছি, দিস ইজ গুড এনাফ টু সে যে বাংলাদেশ হ্যাজ রিজেক্টেড দ্যাট পার্টি। এবং যেটা বললাম যে আমি ওই জায়গাটাতে যাই আবার, তার মানে সন্ত্রাসের ঘটনা তো কম ঘটেছে তাদের অনুপস্থিতিতে, তাহলে বুঝতে হবে এই দলটি এই সন্ত্রাসের সঙ্গে সবসময় জড়িত ছিল, যে কারণে তারা এই ভোট না করে স্বৈর শাসন মানেই তো সন্ত্রাস। আমরা নেই আমাদের টিম থেকে যে 100 কতটা পেয়েছি আমরা এখন পর্যন্ত, 144 আসন হচ্ছে 50টা, মোটামুটি কতটি 144 জাতীয়তাবাদী দল, আর অন্যগুলো মোটামুটি ভোটের এই মুহূর্তের ইয়েতে 144। বাট আমরা সময় টিভি স্ক্রিনে আরেকটু ইনক্রিজ করেছে, এটা দেখছি যে অন্য দু একটা টিভি বোধহয় দেখে আসতে পারি যদি সম্ভব হয়। সবচেয়ে দ্রুত আসছে আবার সময় টিভি, এটাতে ফাস্টার আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 52, বিএনপি 50, 11 দলীয় ঐক্য 2। সো এখন বাকি 247 ট্রেন্ড, মানে এখন তো এটা ক্লিয়ার ট্রেন্ড বোঝা যাচ্ছে। আসন সংখ্যা কততে গিয়ে দাঁড়ায় সেটা একটা বড় বিষয়। ওই জন্য আমরা বললাম দর্শক আপনারা যারা দেখছেন, আমরা যে মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের সংখ্যাটা নিশ্চিত হবে, আমরা তখন অন্য আলোচনায় যাব। সামন থেকে কিভাবে দেশ গড়বে, আমাদের যে প্রমিস গুলো ছিল, আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বিশ্বাস রেখেছেন, সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। যেমনটি একটু আগে বলছিলাম, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। কমেন্ট বক্স আমাদের টিম চেক করছে, কোনো ধরনের কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে আমরা সেটাকে অ্যাড্রেস করবো। আবার আরেকটি জিনিস একটু আলোচনায় আনি, আমরা আর একটু করে হয়তো বা এই পর্বটা শেষ করব। সেটি হচ্ছে যে এই যে মানুষের এই যে আস্থার জায়গাটা আমরা দেখছি, এই 52টা অলরেডি 50টার মতো এগিয়ে, যেখানে দুটো অপোজিশনে, আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের আস্থার জায়গাটাতে এবার তিনটি জিনিস কাজ করেছে। একটি হচ্ছে যে বিএনপির যে পরিকল্পনা, দি প্ল্যান, যেটা এসেই পার্টি চেয়ারম্যান যেন তারেক রহমান বললেন 25শে ডিসেম্বর যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং ওটাকে পরবর্তীতে নানানভাবে তাকে বট বাহিনী, যে বটর বাহিনী আক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু সেই প্ল্যানটাকে সম্ভবত প্রার্থীরা যেমন উপস্থাপন করেছেন তাদের সক্ষমতা অনুযায়ী, আমার ধারণা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে এটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছেন, যে এই যে নতুন রাষ্ট্র কাঠামোর যে ভাবনা এবং মানুষের যে চাহিদা, সেটাতে আসলে উনি বোঝাতে পেরেছেন। একই সাথে আমরাও এখানে সহযোগী ফোর্স হিসেবে কাজ করেছি, আপনিও মিডিয়া সেল, রিসার্চ সেলের ইনফ্যাক্ট আমাদের প্রোগ্রাম আপনি যুক্ত ছিলেন, এবং সেখানে আমরা অনেক আগে থেকে আমরা এটা করতে করতে আসছি। বেসিক্যালি নির্বাচন যখন ঘোষণা হয়নি, এটা একটু শেষ করে নিই, সেই প্ল্যানটা আমরাও তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আইটি সেল, আমাদের গ্রাসরুট নেটওয়ার্ক থেকে শুরু করে ন্যারেটিভ ডেভেলপমেন্ট, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। সবচেয়ে যাদেরকে ক্রেডিট দিতে হবে তারা হচ্ছে আমাদের প্রার্থীরা এবং আমাদের মাঠের নেতাকর্মীরা। তারা আসলে প্ল্যানটাকে বুঝেছেন, তাদের মতো করে বলেছে। এটা আমার 1 নম্বর পয়েন্ট। আমি মনে করি এই কারণে আজকে ওই পরিকল্পনার প্রথম এত সুন্দর একটি পরিকল্পনা উপস্থাপন আমরা করতে পেরেছি। দ্বিতীয় বিষয়টি ছিল, আমি মনে করি যে বিএনপি একটা ক্লিন রাজনীতির তথ্য সূত্র বা শব্দটা মডেল হবে, মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছিল, এবং যে কারণে আমাদের ভাষার ব্যবহারের শালীনতা ছিল। দুই শব্দটি চেয়ারম্যান তো দূরের কথা, আমার মনে হয় আমাদের কোনো আসনের এবং একইভাবে কারো জিবা টেনে ছেড়ে ফেলছেন, আপনি কারো কলিজা বের করে নিয়ে আসছেন, এই শব্দগুলো পার্টি থেকে বলা হয় না, অথচ সর্বোচ্চ নেতা এটা বলেছেন। তার মানে রাজনীতির পরিবর্তন যে বিএনপি আনতে চায় একটি সুগঠিত পরিকল্পনার মাধ্যমে, এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় আর একটি বিষয়, যে মানুষকে একটা কুইক ধোকা দেয়া যায়, ভেস্তের কার্ড বিক্রি করে, বিকাশ নাম্বার নিয়ে, আইডি কার্ড সংগ্রহ করে, রোজা পূজা বলে, ক্যান্টনমেন্টে লাথি মেরে, নানানভাবে আপনি মানুষকে, এবং আপনার যখন সুপ্রশিক্ষিত বট বাহিনী থাকবে এটা করার সময়, যদিও এই বট বাহিনীর এফিসিয়েন্সিটা ভালো প্রমাণ হতো যে যদি তারা আধিপত্যবাদের কথা বলছে,
ভারতের, এবং তাদের ছবি প্রকাশ করছে। আসল জায়গাটিতে আসলে এই ট্যালেন্টটার পরিচয় দিতে পারেনি যতটা তারা দিতে পেরেছে নারীদের আক্রমণ করে, বিএনপি নেতাকর্মীদের আক্রমণ করে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আক্রমণ করে। সেই কাজটি কিন্তু বিএনপি করেনি। এবং বারবারই আপনাদের মনে থাকে আমাদের মিডিয়া সেলের একটা প্রচারণা ছিল যে আমাদের গ্রোথ হবে অনলাইনে অর্গানিক। আমরা বলেছি যে আমাদের শক্তি হচ্ছে, আমরা যেমন গুপ্ত রাজনীতিতে নেই, তেমনই আমাদের এখানে একটু আমি মানে যদি আপনি সুযোগ মানে জাস্ট একটু আমাকে অ্যালাউ করেন তাহলে দুটো ইনফরমেশন আমি তুলে ধরি। সেটা আমি কোনো একজন সেলিব্রিটির ইয়েতে দেখলাম, ওই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, যে তারা চেক করেছেন যে আমাদের সম্মানিত চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে হ্যান্ডেল, মানে ফেসবুক হ্যান্ডেল এবং জামাতের আমিরের, সেখানে আমাদের একটা মাত্র পোস্ট গত অক্টোবরে বুস্ট করা হয়েছিল আমাদের সম্মানিত চেয়ারম্যানের পেজে। সেটা হচ্ছে ফ্লোটিলা নিয়ে, যে গাজা শহীদুল ইসলাম সাহেবের যে শহীদুল হক সাহেবের যে মুক্তির দাবিতে যেটা করা হয়েছিল সেইটা, আর তার বাইরে বাকি ওনার সমস্ত কিছু অর্গানিক। এখানে একটা কথা, আপনি তো একাডেমিশিয়ান, আপনি আপনার স্টাইলে বলেন, আমি একটু পলিটিক্যাল ওয়েতে বলি। They do not have the only thing they lack, not the program, nothing. They do not have the X factor. They do not have the Tariq Rahman. ভাই এই জিনিসটা এত হিউজ, এটা এত ভারী, শুনতে যেমনই লাগুক, অন্যদের কানে যতখানি লাগুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তের সবচেয়ে বড় ক্রেডিবল ফোর্সটা সিঙ্গেল হ্যান্ডে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং কেন বলছি, না আমি জাস্ট 2 মিনিট আমার চেয়ারম্যানকে নিয়ে বলতে চাই। রাজনীতির বক্তৃতায় মনোলগ বা ডায়ালগ বা কমিউনিকেশনস, এটা কিন্তু বাংলাদেশে নতুন। আবার বাসের ধারণাটাও কিন্তু নতুন। এবং পরবর্তীতে যদি আমরা দেখেছি যে বাসপন্থ সবুজ বাস তৈরি হয়ে গেছে, সবার আগে বাংলাদেশ, এটা আমরা দীর্ঘদিনের আমাদের স্লোগান। তারপরে বাংলাদেশ লেগে চলো গড়ি বাংলাদেশ, বোধহয় জামাত বলেছে। নকলের প্রবণতা আমরা দেখেছি। তাহলে কাকে নকল করে? যে মডেল হয়, এবং আসলে মডেলও পরিণত হয়েছে। এবং এই যে ধরেন আপনি ডায়ালগ বলুন, মনোলগ বলুন, তার স্টেজ কন্ট্রোল করা, স্টেজে ওনার নিজের টোটাল কন্ট্রোলটা নিয়ে নেওয়া, এইগুলা যদি উনি হেঁটেও করতেন, ওনার সাথে যদি ওনার বাসও না থাকতো, আমি এগেইন আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তারেক রহমানের এই যে এক্স ফ্যাক্টর বা ক্যারিজমা, এটা ঠেকানোর সাধ্য আমার মনে হয় না যে এই মানে সুযোগ ছিল। দুটো কারণ, এক হচ্ছে উনি প্রকৃতিগতভাবে তৃণমূল পর্যায় থেকে রাজনীতিটা করে এসেছেন, কখনো ঠিক পাওয়ার প্লে করেননি জনাব তারেক রহমান। ইভেন যখন আমাদের চেয়ারম্যান সাহেবের মা তিনি প্রধানমন্ত্রী, তার অসংখ্য সুযোগ ছিল মন্ত্রী হওয়ার, এমপি হওয়ার, উনি চলে গেলেন গ্রাসরুটে এবং হাতে ধরে এই দলকে তৈরি করেছেন। আমি ওনার সেজন কাজ করা শুরু করি না মামুন ভাই, আমি কিন্তু খুব তুচ্ছ একজন কর্মী, আমি নেতাও নই। আমার সাথে ওনার যে ইন্টারাকশন এবং তার ফলশ্রুতিতে আমার যে লয়ালিটি তার প্রতি, এবং আমার যে মানে উনি যেটাই মানে বলেন আমি জানি সেটার পেছনে লজিক থাকে। আমি বহুবার দেখেছি, আপনি তো জানেন, আপনি বহু কাজ করে দেখেছেন, ওনার সাথে কিন্তু কাউন্টার করা যায়, কোনো প্রশ্ন থাকলে সেটা তোলা যায়, কোনো লজিক জানতে চাওয়া যায় এবং সেটাগুলো এক্সপ্লেইন করেন। কখনো কতখানি ডিপলি একটা মানুষ ভাবতে পারে দেশ নিয়ে, সেটা আমি বিগত বছরগুলোতে দেখেছি। আমি একটা কথা সবাইকেই বলতাম, উনাকে ফিরতে দেন। অনেক কথা, অনেক প্রেডিকশন, আপনি গোটা দেশের আজকের এই নির্বাচনের এই যে জিয়া পরিবারের প্রতি এদেশের মানুষের আস্থা না মামুন ভাই, এইটা কিন্তু সীমাহীন। এবং এইটা সত্যিকার অর্থে যে আমাদের ম্যাডাম, আমাদের সম্মানিত প্রয়াত চেয়ারপারসন যদি বেঁচে থাকতেন, ওটা কিন্তু মানে এটা কিন্তু একটা আলাদাই ক্যারিজমা। এই ক্যারিজমাটা আপনার লাগে রাজনীতিতে, এটা খুব জরুরি। মানে একটা ফেস, আপনি ঠিকই বলছেন, আমরা আপনার পলিটিক্যাল পার্সপেক্টিভ একটা, বাট আমরা তো ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড করতে গিয়ে অফ কোর্স দিস আর ভেরি গুড পলিসিস। হ্যাঁ, আপনি বসেছেন, বহুদিন কাজ করেছেন। এক্স্যাক্টলি আমরা যেটা বিপদে পড়তাম সেটা হচ্ছে যে we needed to be very well prepared. Exactly. এবং he is a data guy. Exactly. এটা করলে কেন, ওটা করলে, যেমন এই অর্থটা কোথা থেকে আসবে এই নিয়ে কন্টিনিউয়াসলি যখন বলতাম যে সোশিও-ইকোনমিক পার্সপেক্টিভে এটা এই ফান্ড থেকে আসবে না, আমাদের অনেকক্ষণ চিন্তা করতেন। এবং আরেকটা জিনিস, আমি যারা আমাদের নেতাকর্মী দেখছেন বা দর্শকরা, যদি মনোযোগী রাজনীতিবিদ কারোর সাথে আমি কাজ করে থাকি, এক নাম্বার, এবং ধৈর্য, যে কোনো পলিটিক্যাল মিটিং এর চেয়ে যখন আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ডের মিটিং করেছি, ওনার যে ধৈর্য, আপনারা যারা ওনার সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছেন আপনারা জানেন, 3টা জিনিস ওনার সঙ্গে লাগবে। এটা হচ্ছে কোনো গ্যাপ উনি খুঁজে বের করেন, ওই জায়গাটা মানে সারাদিন প্রস্তুতি নিলাম যে আজকে এইটা উপস্থাপন, ওই জায়গাটা যাবে। 2 নাম্বার, উনি ভালো শ্রোতা, খুবই ভালো। আর 3 নাম্বার হচ্ছে উনি আপনাকে নট অল দ্য টাইম, আই নিড টু বি অনেস্ট, অনেক ফ্রিডম দিবেন আপনাকে চিন্তাটা
বলার জন্য। না, সবসময় ফ্রিডম আর দেওয়া যায় যারাই না, ভবিষ্যতে তারেক রহমানকে ডিল করবেন, আমরা আশা করি উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। হি ইজ এ ডেটা গাই, ডেটা গাই, এবং আর ওনাকে মেমোরি, হি হ্যাজ আ মেমোরি ব্যাংক। কনভিন্স করতে হবে আপনাকে স্ট্যাটিস্টিক দিয়ে, ডেটা Exactly. দিয়ে, অন্য কোনো ভাবে তারেক রহমান কনভিন্স। আমরা শেষ করব, আমরা আধা ঘন্টা না, করতে আমি জাস্ট চেয়েছিলাম। একটা জিনিস অ্যাড আপনি করে, যদি কনক্লুডিং রিমার্কস না না কনক্লুডিং রিমার্কস, আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি আজকে কিছু একটা বললেন যেটা আপনার কাছে ভেরি ইনসিগনিফিক্যান্ট, আর চেয়ারম্যানের সাথে মিটিং এ আর কি, তখন তো তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং পরের দিন আপনার কোট করলেন না, ইট ইজ ইন হিজ পকেট বুক, এবং উনি ওটা বের করে তখন উনি ওই প্রশ্নটা অ্যাপ্লাই আপনি তো করলেন। লেখেন। ও মাই গড, এই যে লিখতে উঁচু থাকেন উনি, এইটা যে কতখানি ঝুঁকিতে পড়তে যাচ্ছেন আগামীতে যারা কাজ করবেন তার সাথে, তাদের কোনো আমি ধারণা যেন নেই। আপনাদের And একটা best of luck. মেসেজ Best দিয়ে of দিলাম। luck, কারণ আমরা- he knows how to আমি handle. সমস্ত মহিলাদের প্রতি সম্মান রেখে বলছি, আমাদের বোনরা, নারী বলে কোনো শব্দ নেই, আমরা ওইটাতে বিশ্বাসও করে না, বাট জেন্ডার ওয়াইজ বলছি। Gender wise, হ্যাঁ। দীর্ঘদিন পর বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। আমি আপনার প্রতি পুরো জাস্টিস করছি, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি জাস্টিস করছি, শেখ হাসিনার প্রতি জাস্টিস করার কোনো ইচ্ছে নেই, কারণ তাকে আমরা প্রধানমন্ত্রী না, সেও স্বীকার করি কিন্তু না। ও একদিকে একদম ওয়ান এন্ড অল, তো এত বড় সেটার দিক টাইরেন্ট তো থেকে, দুনিয়া দেখে, যেটা মানে বলতে এত চাই, বড় ভয়ঙ্কর শাসক। ইনশাল্লাহ একটা নতুন সূর্য বাংলাদেশ দেখবে, যে সূর্যটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদ। আপনি কি যোগ করছেন? আপনার শেষ করুন। না না, আপনি শেষ যে করেন সূর্যটা ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের জন্য উঠবে না, এই সূর্যটা হবে এমন একটি সূর্য, যে সূর্যটা গোটা দেশের জন্য, এবং যে সূর্যটির শুধু আলোক রশ্মি নয়, তার পেছনে রয়েছে একটি পরিকল্পনা, এবং যে পরিকল্পনাটি হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আশা করি আমরা, সরকার গঠন করবে, প্রত্যাশা রাখি। এবং সেই সূর্যের আলোতে বাংলাদেশ আলোকিত হবে। আমরা আশা করি পাবো একটা নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, একটা বৈষম্যহীন বাংলাদেশ, অর্থনৈতিকভাবে উন্নত বাংলাদেশ। চ্যালেঞ্জ অনেক আপা, চ্যালেঞ্জ অনেক, আমরা জি। আশা করি যে মানুষটিকে আমরা দেশের দায়িত্ব দিতে And he will যাচ্ছি, definitely যারা find the বিশ্বাস right team. করেছে, he will ইনশাআল্লাহ। find the right Right team, team, এটাও প্রত্যাশা রাখি। চ্যালেঞ্জগুলো নিয়ে হয়তো আমরা যখন আরো, নিশ্চিত হ্যাঁ, হয়ে যাব, পরবর্তীতে, হ্যাঁ। আমরা কথা বলবো। এখন বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে বলা সম্ভব না কটায়, but এবং উচিত নয়, আমরা উচিত আশা করি নয়। যে 151 আসন যখন নিশ্চিত হবে, আমরা আবার তখন দর্শক আসবো। আপনাদেরকে এই আড্ডায় আনবো। তখন আড্ডার পরিবেশ যেমন অন্যরকম হবে, তেমনি ভাবে আমরা আরো চ্যালেঞ্জ এবং সামনের আরেকটু পথটা কেমন হতে আত্মবিশ্বাসী পারে, হয়ে কথা বলার তখন আরো সুযোগ হবে। আত্মবিশ্বাসী হয়ে কথা বলবো। ভালো থাকবেন। সেই খণ্ডটা খুব বেশি দূরে নয়, যখন আমরা 151 ক্রস করবো। ভালো থাকবেন। কিছুক্ষণ পর হয়তো বা আবারও দেখা হবে। এখন বিদায় নিচ্ছি। হাবিবা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। শিকলে বলো স্বপ্ন বাঁধা যায়, কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায়। ফুরিয়ে যাবে অভাব অভিযোগ, সবার জন্য থাকবে সমান সুযোগ। শোষণের আগে